পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো বলেছেন যে 1,77,000 অভিবাসী কোথায় আছে তিনি জানেন না। এই বাক্যে গতকাল 8টি দলের পার্লামেন্টের ডিবেটে বিপুল উত্তেজনা সৃষ্টি হয়। অনেককে আপনাদেরকে বলেছি যে সিস রিমুভ করা যায়, কিন্তু আপনারা সে বিষয়ে গুরুত্ব দেন না এবং যেভাবে বলেছি এভাবে অনেকেই পদক্ষেপ নেননি, সে কারণে সিস রিমুভ করতে পারেননি। আমার অ্যাডভাইসে এমন অনেকেই সিস রিমুভ করেছেন। আজকে একজনের বক্তব্য শোনাবো, কেননা আপনারা বারবারই এই বিষয়টি অ্যাভয়েড করে যান। অবশ্যই দেখবেন। এদিকে রেসিডেন্ট কার্ড, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড এবং পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডে আপনি কতদিন দেশের বাইরে থাকবেন এই নিয়ে একটি শর্ট রিল দিয়েছিলাম, সে কারণে আপনারা অনেকেই অনেক বিষয়ে আবার প্রশ্ন করেছেন। আবারও বিস্তারিত বলবো। এর সাথে সাথে যে একই বিষয়ে আজকে আইমা ইউ ফ্যামিলি মেম্বারের অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি ফেসবুকে পোস্ট দিয়েছে, ঘোষণা দিয়েছে, সেটাকে ঘিরেও আপনাদের নানান প্রশ্ন। তো আমরা সবগুলো প্রশ্নই শুনবো। প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ 5ই মে সোমবারের পর্তুগাল টুডেতে। শুরুতেই একটা বিষয় আপনাদেরকে যেটা বলি যে অবশ্যই যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি অন্য অনেকের জন্য উপকার হবে বা অনেকেরই জানা প্রয়োজন এবং আপনি আমার এই কর্মকাণ্ডে যুক্ত হতে চান, প্লিজ দয়া করে এটি শেয়ার করতে পারেন যদি আপনার মনে চায়। আমরা প্রধানমন্ত্রী আলোচনা শুভ। তো প্রধানমন্ত্রী আলোচনার আগে আমরা একটি বিষয় যেতে চাই যে আপনাদেরকে অনেককেই আমি কিন্তু বলেছি যে দেখুন, আমরা আপনার সিসটা আপনি রিমুভ করতে পারবেন। আমি অন্তত 6 মাস আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আমার F5 চ্যানেলে, সেখানে বলেছিলাম যে কি ফর্মুলাতে আপনি সিসটা রিমুভ করতে পারেন। তো এই অ্যাডভাইসটা কেউ শুনেছেন, কেউ শোনেননি। তো যিনি শুনেছেন এবং এমন কয়েকজনই আছে তারা শুনেছেন, এমন একজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো আমি এখন। বলেন তো ভাই, কি হয়েছে বলেন, আপনার আজকে খুশির দিন কেন? বলছি ভাই আলহামদুলিল্লাহ, আপনার পরামর্শক্রমে আমি এই সিস থাকা সত্ত্বেও আমি কার্ড পাইছি আজকে। আমার সিস ছিল অস্ট্রিয়াতে। অস্ট্রিয়া আমি একজন লয়ার ধরছিলাম। লয়ার ধরার পরে আমার এখানকার যত ডকুমেন্ট আছে সবকিছু আমি সাবমিট করছি। সাবমিট করার পরে অস্ট্রিয়ার আমার যে NIPC নাম্বার যে পেপারটা, ওই পেপারটা সহকারে আমি ওখানে সাবমিট করছিলাম। তো অস্ট্রিয়ার ইমিগ্রেশন অথরিটি BFR আইমার সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করি মানে এরা কনভারসেশন করছে, করার পরে আমার আইমা কার্ড দিয়ে দিছে। আচ্ছা, তো আপনার বিষয়টা হলো যে আপনি আপনার কথাটা রেকর্ড হচ্ছে, আপনি কি আপনার নামটা বলতে পারবেন? আমার নাম মাসুম রানা। যাক, তাহলে আমার বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকে বলি আর কি, আসলে আমি অনেকে এই কথাটা শুনতে চায় না। তার মানে আপনাকে যেভাবে আমি পরামর্শ দিছি, আমি ভিডিওতে বলছি, ওইভাবে করে আপনি এটা রিমুভ করতে পারছেন। জি জি ভাইয়া, আপনার অভিনন্দন। আশা করতেছি হয়তো আপনার অনুপ্রাণিত হয়ে অনেকেই যাতে তাদের কাজটা সম্পাদন করবেন। আপনার সামনের দিনগুলোর জন্য অভিনন্দন রইল। ভালো থাকবেন ভাই। ইনশাআল্লাহ দোয়া করবেন ভাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে দেখলেন বা শুনলেন যে এক ভাই তার পরামর্শ, এরকম অনেকেই কিন্তু আমাকে জানান। বর্তমানে আপনারা জানেন যে 18,000 অভিবাসীকে তারা এই দেশ থেকে নোটিশ দিবে। তো সেই কারণেই আরো অনেকে যোগাযোগ করছেন যে ভাই কিভাবে কি করবো, অনেক দ্রুত আমাকে এই সমস্যার সমাধান করতে হবে, তাহলে কি করব? সমাধান কিন্তু আরো 6 মাস আগে দিয়েছি, খুব স্বাভাবিকভাবেই। এর আগেও ভিডিওতে বলেছি, আপনি যদি একটু পদক্ষেপ নিতেন তাহলে দেখা যেত অনেকের সমস্যার সমাধান হয়ে যেত। তো যাই হোক, যাদের সিসের সমস্যা আছে যেভাবে বলেছি ঠিক ওভাবেই আপনারা সমাধানের জন্য চেষ্টা করবেন। আবারও বলি, আপনার যে দেশের সিস রয়েছে সেই দেশের অথরিটিকে আপনি মেলটা করবেন। প্রথমে মেল করার জন্য আপনার কি করতে হবে, আপনার যত পর্তুগালে বসবাস করেছেন সেই ডকুমেন্টগুলো আপনাকে ওই দেশের ভাষায়, যদি উদাহরণস্বরূপ এটা যদি জার্মানিতে হয়, জার্মান ভাষায় এগুলোকে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করে সেই জার্মান যে এখানে আপনার সিসের সমস্যা আছে, ইমিগ্রেশন অথরিটি, জার্মান ইমিগ্রেশন অথরিটিকে আপনি মূল অ্যাড্রেস ইমেল করবেন। আর সিসি রাখবেন হচ্ছে এম্বাসি, জার্মান ফরেন মিনিস্ট্রি, জার্মান যে ইন্টারনাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স, বা আর অন্য কোথাও দিতে পারেন। ইমেলটা পাঠিয়ে দিবেন। আপনি পর্তুগালে যে বসবাস করতেছেন তার প্রমাণগুলো, সেই অ্যাটাচমেন্টগুলো জার্মান ভাষায় নোটারি ট্রান্সলেট করে দিবেন, যাতে তারা জিনিসটা বুঝতে পারে, এবং ইমেলটাও জার্মান ভাষায় দিবেন। তাহলে দেখবেন যে আপনার সিসটা খুব সহজেই মুছে যাবে। কেননা সাধারণত যাদেরকে আর্টিকেল 3-তে সিস দিয়েছে সেই সিসটা সাধারণত ওই দেশ ত্যাগ করলেই মুছে যায়। তো খুবই সহজ এই জিনিসটা, এটা করলেই কিন্তু আপনাদের অনেক বেশি সহজ হবে। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এটা নিয়ে অনেকেরই দুশ্চিন্তা, সেই কারণে আমরা এই বিষয়টি উপস্থাপন করলাম। এদিকে লুইস মন্টেনেগ্রো বলেছেন, প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো বলেছেন যে তিনি জানেন না 1,77,000 অভিবাসী কোথায় রয়েছে। তার এই মন্তব্যে দেখা গেল যে
পার্লামেন্টে না, দুঃখিত, গতকাল যে 8টি দলের যে ডিবেট হয়েছে, আপনাদেরকে গতকালও ভিডিও দিয়েছিলাম, সেখানে এই বিষয়টি একটি ফুলকির মতো ওঠে। অর্থাৎ তারা সবাই বলেছেন যে প্রধানমন্ত্রী জানেন না 1,70,000 অভিবাসী কোথায় আছে, তাহলে কিভাবে 18,000 অভিবাসীকে তারা দেশ থেকে নোটিশ দিচ্ছেন? তো এই সংখ্যাটা তার অনেক বেশি হতে পারে। যাই হোক, হয়তো এরও ব্যাখ্যা রয়েছে, এদেরকে নোটিফিকেশন দেওয়া ছিল, তাদের প্রসেসগুলো বাতিল করেছে। যাই হোক, এই নিয়ে নানান বিতর্ক। তবে সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে এই 18,000 অভিবাসীর মধ্যে প্রায় 75%ই হচ্ছে যে ভারত উপমহাদেশের। এর সংখ্যাটা প্রায় 13,393-এর মতো হতে পারে। যাই হোক, আশা করছি প্যানিক হওয়ার কোনো কিছু নাই। এখান থেকে সাধারণত খুব বেশি পর্তুগাল থেকে ফেরত পাঠাতে পারে না, এবং প্রত্যেকটারই প্রসেস রয়েছে। আইনমন্ত্রী বলেছেন, বাট প্রত্যেকটারই প্রসেস রয়েছে। এবং আপনারাও জানেন এটা কিন্তু আজকে না, সে 2007 সাল থেকে কিন্তু হয়ে আসছে। আমি চেষ্টা করবো একটা আইমার একজন কর্মকর্তা, বড় কর্মকর্তা সিন্ডিকেটের, মানুয়েলা রিবেরা নিজা একজন সিন্ডিকেট, উনি নেতা, তিনি একটা আর্টিকেল লিখেছেন বিজাওতে। সেই আর্টিকেলটা আমি শেয়ার করবো, দেখি আগামীকালকে, তাহলে আপনারা সেটা পড়লেই বুঝতে পারবেন। আমি চেষ্টা করব এটা একটা অনুবাদ করে দিতে, তাহলে হয়তো আপনাদের জন্য অনেকটা সহায়ক হবে। তো সুতরাং বিষয়টা হচ্ছে এরকম, এটা প্রত্যেকটা বিষয় একটা পলিটিক্যাল প্রসিডিওর মধ্যে রয়েছে। তো আপনারা চেষ্টা করেন যে আপনাদের এই, যাতে আপনারা সিস্টেম রিমুভ করতে পারে সেদিকে পদক্ষেপ নেওয়ার জন্য। কি বললো, কেউ যদি বিরুদ্ধে আচরণ করে সেদিকে যাবেন না, আপনার কাজ আপনি করুন, কারণ আপনাকে এদেশে নিয়মিত হতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, ওই মানুয়েল নিজার আর্টিকেলে কিন্তু সে একটা কথা আপনি বলেছেন, যার একটি জব কন্ট্রাক্ট রয়েছে তাকেও সরকার এদেশ থেকে ফেরত পাঠাতে পারে না। খুবই গুরুত্বপূর্ণ, কাজ চালিয়ে যেতে হবে, জব কন্ট্রাক্ট থাকতে হবে। যাই হোক, অপরদিকে আমাদের আরেকটা বিষয় যেটা হচ্ছে যে রেসিডেন্ট কার্ডের মেয়াদে আপনি কতদিন দেশে থাকতে পারবেন? ঈদের মৌসুম চলে আসছে, সবাই ঈদ করবেন, কোরবানি ঈদ করার জন্য বাড়ি যাবেন। তো ইন দ্য মোমেন্টে এক ভাই আমাকে প্রশ্ন রেখেছেন, মনে করলাম যে আপনাদের তো সবকিছু মনে করে দিতে হয়, আবারও মনে করে দিই, ছোট ভিডিওর মাধ্যমে সেটা উপস্থাপন করেছি যে আপনারা সাধারণত রেসিডেন্ট কার্ডের মেয়াদে, যদি বলি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যেটা আমার সবারই আছে, সেই টেম্পোরারি রেসিডেন্ট কার্ডের মেয়াদে আপনি একাধারে 6 মাস এবং ভেঙে ভেঙে 8 মাস থাকতে পারবেন সর্বোচ্চ। এখন পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের মেয়াদে আপনি থাকতে পারবেন হচ্ছে যে একাধারে হচ্ছে যে 24 মাস এবং ভেঙে ভেঙে 30 মাস। এখন আপনাদের প্রশ্ন যে ভাই টেম্পোরারি রেসিডেন্ট কার্ড কোনটা, পার্মানেন্ট রেসিডেন্ট কোনটা, এটা একটা প্রশ্ন আছে। যে রেসিডেন্ট কার্ডের উপরেই লেখা থাকবে রেসিডেন্ট কার্ড বা কার্তাও রেসিডেন্ট পার্মানেন্ট বা কার্তাও রেসিডেন্ট পার্মানেন্ট। আমি আজকের ভিডিওর থাম্বনেইলে অবশ্য এই এমন একটা রেসিডেন্ট কার্ড দিয়ে দিব, যাতে হলে আপনারা বিষয়টি বুঝতে পারেন কোনটা টেম্পোরারি কোনটা রেসিডেন্ট। যেটা পার্মানেন্ট সেইটার থাম্বনেইলে আমি ছবিটা থাকবে, আপনারা দেখে নিতে পারেন। যদি আপনারা এইটুকুন পর্যন্ত যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য বিষয়টি হয়তো উপকারে আসবে। যাই হোক, অনেক সময় আপনারা দেখেন না পুরো ভিডিও, আমি এই জিনিসটা বুঝতে পারি কত পার্সেন্ট মানুষ পুরো ভিডিও দেখছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি ধরেন আপনাকে একাধারে 6 মাস, অনেকে প্রশ্ন করছেন ভাই আমি যদি 5 মাস থাকি তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। 6 মাস যেহেতু থাকতে হবে, আপনি 5 মাস 15 দিন থাকলেও সমস্যা নেই, 5 মাস 20 দিন থাকলেও কোনো সমস্যা নেই। কেননা একাধারে আপনি 6 মাস থাকতে পারবেন না, তার আগে আপনার আসতে হবে এবং ভেঙে ভেঙে আপনি যেতে পারবেন। এবার 5 মাস 5 দিন 5 মাস থেকেছেন, এরপর আপনি আবার 3 মাস থেকে আসতে পারবেন। অবশ্যই 3 মাসের আগে আসতে হবে, 1 সপ্তাহ আগে আসলেও হবে, ডাজন্ট ম্যাটার। আপনি হিসাব করে দেখাবেন যে আপনি 8 মাস থাকেননি। যাই হোক, যদি কোনো কারণে আপনাকে বেশি দিন থাকতে হয়, তাহলে কোনো কথা নাই, কারো কথা শোনার দরকার নেই, আমার কথা শোনার দরকার, সরাসরি আইমার কাছে যাবেন, আইমাকে আপিল করে আসবেন, কারণটা দর্শিয়ে তাদের কাছ থেকে দরকার হলে একটা নোটিফাইড করে তারপর আপনি যাবেন। বা কোনো কারণে যদি বাংলাদেশে গেছেন, আপনারা আসতে পারেননি, একটা যৌক্তিক কারণ নিয়ে আসবেন। কিন্তু বিষয়টা যাতে প্যারাসিটামলের মতো না হয়। আমরা পর্তুগালে কিন্তু মুখ থুবড়ে পড়ছি অনেকগুলো কারণে। এখন সবাই যদি আপনার মেডিকেল গ্রাউন্ডের কাগজ নিয়ে আসেন, পরে আবার এই মেডিকেল গ্রাউন্ডের কাগজও কোনো কাজে আসবে না। সবাই অসুস্থ মানে কি? এত মানুষ বাংলাদেশে গিয়েই সবাই অসুস্থ হয়, তখন কি ব্যাপার, তোরা দেশে যাস কেন? দেশে গিয়েই তোরা সবাই অসুস্থ হয়ে যাস। সো প্লিজ, একটা সুযোগ আছে, সেই সুযোগটাকে গুড সিটিজেন হিসেবে কাজে লাগান। যদি উল্টাপাল্টাভাবে কাজে লাগান, পরে দেখা যাবে যে এমন বিপদে পড়বেন, তখন দেখা যাবে যে হয়তো আপনি অন্য একজন এটা করছে, আপনি বিপদে পড়ে গেছেন। কে বিপদে পড়ে তার ঠিক নাই। যাই হোক, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে কার্ড, ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার যে কার্ডের যে বিষয়টা রয়েছে, যে আজকে আইমা একটি ঘোষণা দিয়েছে যে যাদের ইউ ফ্যামিলি মেম্বার রয়েছে বা ইউ রেসিডেন্ট বা ইউ ফ্যামিলি মেম্বার যাদের রয়েছে, তাদের চাইলে কার্ডে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে।
অনেকে চেষ্টা করেছেন, চেষ্টা করতে গিয়ে হয়নি। আমি নিজেও চেষ্টা করেছি, এক ভাইয়ের জন্য হচ্ছে না। অনেক সময় আইমা কিছু প্রসেস দেয় যে এটা তারা চালু করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একটু দেরি হয়। তো পেরি ঘর কোনো কিছু না, আস্তে ধীরে আপনারা জিনিসটা পূরণ করুন, তাহলে দেখবেন যে একটা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। সুতরাং আরো 2-1 দিন অপেক্ষা করুন। এমনকি যেটা করবেন আপনার অ্যাটাচমেন্টে সাধারণত 1 মেগাবাইটের মধ্যে অ্যাটাচমেন্ট থাকবে। অ্যাটাচমেন্টটা আপনাকে যুক্ত করতে হবে, মাস্ট বি। আমি যেটা বুঝতে পেরেছি, এখনো তারা এক্সপ্লেনেশন দেন নাই। আমার মতো করে আমি যেটা বুঝতে পেরেছি, অবশ্যই আপনার জেনে যার মানে জন্য আবেদন করবেন তার পাসপোর্ট এবং রেসিডেন্ট কার্ড, এবং আরেকটা হচ্ছে আপনার কার্তা সিও। দুটো ফিশিয়ারও দেওয়া যাবে। প্রথম ফিশিয়ারোতে বা অ্যাটাচমেন্টে আপনি আপনার পাসপোর্ট এবং রেসিডেন্ট কার্ড দিবেন যার জন্য আবেদনকারী। দ্বিতীয়তে আপনি যে হাজব্যান্ড বা আপনি যাই হন না কেন, বা আপনি যদি বাবা হন, মা হন, যাই হন, সেক্ষেত্রে আপনার কার্তা সিওটা দিবেন। তাহলে তারা বুঝতে পারবে যে এই আবেদনের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন বা আপনি সেই হিসেবে চাচ্ছেন। তো যাই হোক, আরো বিস্তারিত যদি ব্যাখ্যা আসে দেখি, আমি চেষ্টা করব, একটা প্র্যাকটিক্যাল ভাবে চেষ্টা করব, যদি সেটা করতে পারি সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিবি। তাড়াহুড়ার কোনো কিছু করার নাই। আশা করছি হয়তো এটা ঠিক হবে। ঠিক হলে আমরা খুব সহজেই এই জিনিসটা করতে পারি। যেহেতু একটা সুযোগ দিয়েছে, থাকবে, এটা কোনো অসুবিধা নাই। তো এই ছিল আজকের মতো পর্তুগাল ট্যুরের আয়োজন। আপনাদের সাথে আগামীকাল আবার দেখা, ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।